সুপ্রিয় দর্শক, সুনামগঞ্জের তাহিরপুর থেকে আপনাদের উন্নয়নের পথে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই যে তাহিরপুর, বিশম্বরপুর থেকে শুরু করে সম্পূর্ণ সুনামগঞ্জের 37টি হাওরের সবগুলোই এখন পানির নিচে। এখানে গত 2 সপ্তাহ আগে যখন আমরা এসেছিলাম, পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছিলাম দ্রুত বাঁধগুলো সংস্কারের জন্য। আমরা তাদের অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু তারা বলেছিল আমরা সময় মতো সব কাজ করে দেব, কিন্তু তারা সে কথা রাখেনি। এখানে পানি উন্নয়ন বোর্ড যথাযথভাবে কাজ না করায় এবং পিআইসি বাঁধের যে কমিটিগুলো আছে, কমিটিগুলো যথাযথ কাজ না করায় এখানে বাঁধগুলো সব ভেঙে গেছে এবং বাঁধ ভেঙে যাওয়ায় তাহিরপুরের এই যে শনির হাওর, সেই শনির হাওর ডুবেছে। আমরা গত কয়েক বছর এই সুনামগঞ্জে এসেছি এবং সুনামগঞ্জে এসে আমরা যেটা দেখেছি, অন্য হাওর ভেঙে গেলেও অন্তত শনির হাওর কখনোই ভাঙে না। কিন্তু এবছর সেই শনির হাওরের যে পিআইসি করা হয়েছে, এলাকাবাসী আমাদের জানিয়েছেন সেই পিআইসি বাঁধের যেখানে বাঁধ করা হয়েছে ঠিক সেখান থেকে মাটি তোলা হয়েছে। সঙ্গত কারণে এখানে পানির চাপ আসার আগেই সামান্য বৃষ্টিতেই এই বাঁধগুলো ভেঙে গেছে। এই বাঁধগুলো ভেঙে যাওয়ার কারণেই আজকে কোটি কোটি টাকার ধান এখানে পানির তলে তলিয়ে গেছে। ধান তলিয়েছে, সেখানে দুঃখ নেই। দুঃখ সেখানেই যারা এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয়নি। শোনা গেছে এই তাহিরপুরে জনৈক পিআইসি বাঁধের দুর্নীতিবাজদের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড একটি জিডি করেছে, কিন্তু সেই জিডির ফলাফল এখনো আসেনি, এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি কিংবা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এভাবেই চলছে এই সুনামগঞ্জের মানুষের জীবন। এভাবে যদি চলে তাহলে একদিন আমরা ঢাকায় বসে, শহরে সভ্যতায় যারা বসে ডাইনিং টেবিলে খাবার খাই, তারা একদিন খাবার খেতে পাবো না। আমাদের মনে রাখতে হবে, কৃষক আমাদের পেটের ভাত যোগায়। কৃষকের অন্ন খেয়ে খেয়ে আমরা বড় বড় কথা বলি। সুতরাং সেই কৃষকদের যে দুরবস্থা, সেই দুরবস্থা দূরীকরণে এই সম্পূর্ণ হাওরগুলোতে যে অন্যায় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির মূলোৎপাটনে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক এবং সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান এলাকায় আসবেন, এলাকার বাসীর কথা শুনবেন এবং যদি কেউ সত্যিকার অর্থে দোষী হয় তার বিচার করতে হবে। আর যদি তাহলে তাদের বিচার হবে না। আমরা জোর করে বিচার চাই না, যা সত্য তার মূলোৎপাটন করতেই হবে। সুপ্রিয় দর্শক, একটি কবিতা পড়েছিলাম। কবিতায় লেখা ছিল, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশবাতারি মুক্তিকামী সে যে দেশের আশা, দদিচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়, পুণ্য তো হবে না কো সব করিলে জড়ো। প্রিয় দর্শক, আসলে এই কৃষকরা দদিচির চেয়ে বড় বা ছোট সে কথায় আমরা যাব না, কিন্তু এই সুনামগঞ্জের কৃষকদের সাথে আমরা বারবার প্রহসন করছি। এই প্রহসন বন্ধ করতে হবে এবং এখানে যে 45 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বাঁধ সংস্কারের জন্য 32 কোটি আর পিআইসির জন্য 13 কোটি 40 লাখ টাকা, এই 45 কোটি টাকার কতটা কৃষকের কল্যাণে ব্যয় হয়েছে তার জবাব পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকৌশলীদের দিতে হবে পিআইসির সাথে সংশ্লিষ্ট সকল কমিটিকে। আসুন আমরা এই যে বাঁধগুলো, সেই বাঁধগুলো ঘুরে দেখি এবং এখানে যে কৃষকের দুরবস্থা, কাঁচা ধান তারা কেটে নিয়ে এসেছে, সেই কাঁচা ধান এগুলো যতই সিদ্ধ করা হোক এখান থেকে কিন্তু চাল বের হবে না, কিন্তু তারপরে তাদের মনের কষ্ট দূর করার জন্য তারা এটা করছে। এই দৃশ্যগুলো আমরা দেখি, তাদের বক্তব্য শুনি এবং আমাদের কথা শুনে নয়, যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বক্তব্য শুনে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। শনি হাওর, মাটিয়ান হাওর এবং বিভিন্ন হাওর আছে। প্রজেক্ট হয় সরকারি ভাবে, কিন্তু সময় মতো মাটি কাটানি হয় না। মানে এমন সময় মাটি কাটানি হয় যখন পানি আসে তখনই মাটি কাটানি হয়, কিন্তু হালকা পানি আসার পরে এগুলো ভাঙিয়ে যায়। তারপরে আছে হাওর কমিটির সভাপতি সেক্রেটারি, তারা নামে মাত্র সভাপতি সেক্রেটারি হয় কিন্তু কাজ করে না। আর যারা কৃষকের মধ্যে সভাপতি সেক্রেটারি হওয়ার মানে হাওর কমিটির দায়িত্ব পাওয়ার দরকার। যার জমি আছে তারই মানে প্রাণ থাকবে হাওর কমিটিতে, হ্যাঁ, বা কাজ করার মন মানসিকতা থাকবে। কিন্তু যার জমি নাই, বড় বড় নেতা জুড়ে গিয়া মানে কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে যায়, কিন্তু সময়ে কৃষকের পাশে থাকে না। আমার নাম আব্দুল গনি, আমি তো মুক্তিযোদ্ধা। কাজে হাওরের যে সমস্যা, যে মানে হাওর তলিয়ে গেছে, এটা একটা বিভিন্ন কারণে। আর 1 নম্বরের কথা হয়েছে যে রেজার দিয়ে মাটি তুলছে, বেরিবাদ দিচ্ছে, এটা করে একদম হাতে রেখে দিছে, যার ফলে এই হাওরের মাটি পানি ঢুকছে আর বান ভাঙ্গিয়া এটা মানে তলিয়ে গেছে। সরকার কত টাকা দিছে কিন্তু হাওরে কোনো মাটি পাওয়া নাই। আমাদের যে হাওর কমিটির সভাপতি সেক্রেটারি আছে ওনারা হাওরে যান নাই, না যাওয়াতে এই বাদ অনেক বছরে মানুষ
মানুষ সকলে শুনে যে বান্ধব সঙ্গে ওর বান্ধব ঢোকার কথা না, কারণ এই হাওর ঢোকার কথা না। মাইকের হাওর যায়, বিভিন্ন হাওর যায়, কিন্তু সঙ্গে হাওর থাকে। কিন্তু এবছর কাজের দুর্বলতা হলে এটা তো সরকার অত তো টাকা দিছে, কিন্তু টাকা সঠিক কাজে পৌঁছে যায়। চেয়ারম্যান সেক্রেটারি যারা আছে কিন্তু এই বছর কয়েক বছর ধরে হাওড়ে কোনো মাটি পড়ে নাই। মোদী 7 লক্ষ টাকা দিচ্ছে, 10 টাকার মাটি হওয়াইছে না। আমাদেরকে পর্যটন টাকা দিয়েছে, এগুলো নিজে ঘোষণা করে গেছেন যে হাওড়ের জন্য 45 কোটি টাকা, 45 টাকা খরচ হয় নাই। চৈত্র মাসে মাটি কাটে, যখন বৃষ্টি আসে তখন মাটি কাটে, তখন তো মাটি বসলে বৃষ্টি আবার ভাঙি হয়ে যায়। বাংলাদেশ সরকার হাওর বেড়িবাঁধের জন্য আমাদের সুনামগঞ্জের যে হাওরগুলো আছে তাতে 45 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা পিআইসির মাধ্যমে যে কাজগুলো করছে, যে জায়গায় 1 কোটি টাকা বরাদ্দ করছে সেই জায়গায় 5 লক্ষ টাকার কাজও করে নাই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, পিআইসি, হাওর কমিটি ওরা এই টাকা বাদ বন্ধ করিয়া বিতরণ করে খাইয়ে ফেলাইছে, যারই ফলে আজকে হাওর ডুবছে। সাধারণ কৃষকের উপরে বোলডোজার চলছে, মানুষ ভিতরে কাজ দিয়েছে কিন্তু প্রকাশ করতে পারতেছে না। গরু ছাগল পালবে কিভাবে, মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে বাচ্চা কাচ্চাদেরকে লেখাপড়া করাবে, হাহাকার করতেছে। তাইপুরের বিশাল হাওয়া, বাদ ভেঙে প্লাবিত হয়ে যায়। তাহলে আমার মনে হয় এই জায়গার জন্য দুঃখ দুর্দশা কারণ তো থাকবে না। বিচার চাই, বিচার চাই দুর্নীতিবাদের বিরুদ্ধে, বিচার চাই, বিচার চাই কমিটির বিরুদ্ধে, দুর্নীতিবাদের বিরুদ্ধে, কমিটির বিরুদ্ধে বিচার চাই, বিচার চাই। কিছু করবো আমরা কেন, শনির হাওর ডুবলো কেন? সুপ্রিয় দর্শক, অনেকেই বলেন যে ধান কাটার মৌসুম নাকি পার হয়ে গেছে, কিন্তু আমরা এই অঞ্চলের মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ধান কাটা যায়, কিন্তু এবার এই বৈশাখ মাসের আগেই ধান কাটতে বাধ্য হচ্ছেন তারা। আর সেই ধান আমি হাতে নিয়ে দেখেছি, সেই ধান চাপলে সাদা রসের মতো বের হয়, সেখানে কোনো চাল নেই। এই কৃষকের ধান পানির তলে তলিয়ে গেছে এ কথা মনে করে যদি আমরা সুখ পাই, তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করব। মনে রাখতে হবে, এই ঢাকা সহ প্রত্যেকটি শহরে বসে আমরা যে ভাত খাই, সেই ভাতগুলো আসে কৃষকের গোলা থেকে, কৃষকের ফসলের মাঠ থেকে। সুতরাং এই কৃষককে অবমুক্ত রেখে, কৃষককে সমস্যায় রেখে আমরা কিন্তু কোনোদিন সুখে থাকতে পারবো না। সুপ্রিয় দর্শক, একটি গল্পের কথা মনে পড়ে গেল। এক কিষানি তার উঠানে দাঁড়িয়ে বাঁশের আগায় বসে থাকা কাককে বলছে, আরে কাক, এত বারবার কাকা করিস কেন? পানি যেভাবে বাড়ছে, বাঁশের মাথা যদি তলিয়ে যায় তাহলে তুই কোথায় থাকবি আমি দেখব। ঠিক এই সুনামগঞ্জের মানুষ পানিতে তলিয়ে যাচ্ছে, আমরা বিভিন্ন তত্ত্ব তালাশ করছি, বিভিন্ন কথা বলছি, কিন্তু সেই কিষানি যেমন ভাবে নাই বাঁশ যখন পানিতে তলিয়ে যাবে তখন কাকও তলিয়ে যাবে, তার আগে কিন্তু ওই কিষানি তলাবে। ঠিক এই কৃষকরা যদি তলিয়ে যায়, কৃষকরা যদি পথে বসে, তার আগে আমরা পথে বসবো। হাওরের বান যদি সঠিক কাম কাজ হইতো, খাচ্ছি তো আমরা মনের সন্দেহে কাঁচা ধান খাচ্ছি, আমরা বাধ্য হয়েছি। যদি বান থাকতো তো আমরা কাঁচা ধান খাওয়ানো লাগবে না। কাঁচা ধান খাটতে আনছি, মনের রুখকে ভাত ভালো করে বাঁধবে না, এই নিয়ে আমরা ব্যস্ত আছি, খুব কষ্টের মাঝে আছি। বিপদ আমরা পড়ছি, কত হইলো হাওরের বাঁধ হইছে না, এটাতে আমরা ধান খাসা
সবকিছু তো লইছে না, আমরা তো বেকার। হাওড়ের বান্ডা তো শক্ত মজবুত করে আমরা এই সরকারে দিত, আমরা হাওড় টিকতো। আমরা কাঁচা ধান কাটিয়া কি করবো, কি দায় আমরা তুলতেছি। আমাদের এলাকায় যে ধান হয়েছে যে এগুলা চাল তো হবে না, এগুলা কাঁচা ধান। আমাকে যদি ঠিক মতন বাদ দিত তাহলে আমাদের এই সর্বনাশ হতো না। ভালো করে বাদ হয়েছে না, বাদ না হওয়ার কারণে আমার আওয়াজ তলেছে। ওখানে আমরা কি করবো, গরিব মানুষ। আমরা যখন এই ফসলের উপরে সবকিছু, আমরা তখন ফসল মাঠে তলিয়ে গেছে, আমরা কি করবো, কাঁচা জমি কাটিয়া আমরা শান্ত কিছু লইছি, আর তো তলিয়ে গেছে বাড়ির তলে। ওখানে আমরা কি করবো, আমরা তো এখন মারা যাইবো। সরকার অনেক টাকা পয়সা দিছে, অনেক কোটি টাকা দিছে, কিন্তু কোটি টাকার কাজ হয় নাই। যারা দায়িত্ব আছে তারা বলার কারণে আমাদের শুনে আবার ডুবছে। সরকার তো টাকা দেয় ঠিকই, যারা তো কাম দেয় তো ঠিক মতো কাম করায় না। হাওড়ের বান্ডাকে মজবুত করে দিত, দিলে তো সরকার তো দেয় ঠিকই, দিলে তো আমরা দেশের পর্যায়ে নেতা কর্মী হয়ে আমরা আইসা কাজ করে না। আমরা হাওড় তো এইরকম টাকা এরার লাগে, এরার জন্য আমরা হাওড় খাই। কি দেখো নেতা কর্মী হলে তো আমরা খাই। জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ পর্যন্ত শনি হাওড়ের ধান খাড়া থাকে। আর এখন বর্তমানে মাস 7 তারিখে ঢুকছে। সুপ্রিয় দর্শক, এটা শনির হাওরের সেই বেড়িবাঁধ। এই বেড়িবাঁধটির এই পাশে দেখুন প্রচন্ড ঢেউ, এই যে ঢেউ উঠেছে, ঢেউ দেখে মনে হয় কক্সবাজারের সমুদ্র সৈকত। কিন্তু এপাশে এই যে পানি, এই দুপাশ থেকেই পানির তোর এমন হয়েছে যে এই বেড়িবাঁধটি যে কোনো সময় ভেঙে যেতে পারে, কিংবা কয়েকদিন পরে এখানে যদি আরো পানি বাড়ে তাহলে এই বেড়িবাঁধটি কিন্তু তলিয়ে যাবে এবং উপরিস্থ ভূমি ক্ষয় হবে। এবং সে কারণেই প্রতি বছর এখানে এই যে বেড়িবাঁধের উচ্চতা বৃদ্ধি করার জন্য কাজ করা হয়, আর এই কারণেই এখানে কিছু টাকা বরাদ্দ করা হয়। চলতি বছর এই সমস্ত বাঁধ মেরামতের জন্য 32 কোটি টাকার একটি বরাদ্দ ছিল। কিন্তু এই যে বাঁধটি, এখানে দেখুন দুর্গা গাছ গজিয়ে আছে, এখানে কোনো কাজ করা হয়নি। এর ডাউন স্ট্রিমে বাঁধটি ভেঙে চুরমার হয়ে গেছে, কারণ এখানে কোনো কাজ করা হয়নি। তাহলে এখানে যদি কাজ না করা হয়, এই জায়গাটি অত্যন্ত বিখ্যাত জায়গা, প্রতি বছরই এই বাঁধটি ঝুঁকির মুখে পড়ে, তাহলে কেন এখানে কাজ করা হলো না সে প্রশ্নের উত্তর দেবে কে? এই যে সুনামগঞ্জ এলাকা, এই সুনামগঞ্জ এলাকায় একসময় কোনো কিছু ফলতো না। ফসল ফলবে কিভাবে? প্রায় সারা বছর ধরে এটা পানির তলে থাকতো, তারপরে যখন জেগে উঠতো তখন ফসল ফলানোর কোনো সুযোগ ছিল না। পানি উন্নয়ন বোর্ড এখানে বেড়িবাঁধগুলো করে এবং অন্যান্য কার্যক্রম হাতে নেওয়ার পরেই এই এলাকায় ফসল ফলতে শুরু করেছে। এজন্য পানি উন্নয়ন বোর্ড অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। পানি উন্নয়ন বোর্ডকে এই এলাকার মানুষ অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে, কিন্তু সেই পানি উন্নয়ন বোর্ডেরই কারো গাফিলতিতে যদি এই সুনামগঞ্জের 37টি হাওরের ফসল পানির নিচে তলিয়ে যায়, তাহলে কি সেই শ্রদ্ধা থাকে? সুতরাং সামান্য 2-1 কর্মকর্তা কর্মচারীর জন্য সম্পূর্ণ পানি উন্নয়ন বোর্ড প্রশ্নবিদ্ধ হবে, সে কথা মেনে নেওয়া যায় না। সুপ্রিয় দর্শক, পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এবং সম্মানিত সচিব মহোদয় দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্সের কথা বলেন এবং তারা কোনো ক্রমেই কোনো দুর্নীতি মেনে নেন না। তাহলে এখানে এমন কি হলো যে হাওরের ফসল পানির নিচে তলিয়ে যাওয়ার পরেও সুনামগঞ্জ পৌর বিভাগের দায়ী ব্যক্তিরা এখনো আইনের আওতায় আসেনি? কেন, সে প্রশ্ন আমারও। এক ফোঁটা মাটিও এদিকে কাজ করে না। আমরা শুনছি সরকার অনেক টাকা দিচ্ছে পাতের জন্য, আমাদের হাজার জমি চলে গেছে। এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলবো তাও আমরা বুঝতে পারতেছি না। আর সরকারের কাছে আমরা এটাই দাবি জানাই, যারা এই বাতের সাথে জড়িত আছে
সুপ্রিয় দর্শক, এই সুবিস্তৃত হাওরটির নাম মাটিয়ার হাওর। এই মাটিয়ার হাওরের এই যে পাশে যে বৌলাই নদী, এই বৌলাই নদীর পানির উচ্চতা দেখুন, হাওরের যে বাঁধ, সেই বাঁধ উপচিয়ে পানি প্রায় হাওরে চলে যেতে চাচ্ছে, কিন্তু এখনো এই মাটিয়ার হাওরে পানি প্রবেশ করেনি, কারণ এই বাঁধটি মোটামুটি টেকসই। এই বাঁধটি সহ অপর বাঁধগুলো উঁচুকরণের জন্য এবং প্রয়োজনীয় মেরামতের জন্য 32 কোটি টাকা কিন্তু পানি উন্নয়ন বোর্ড দিয়েছে, কিন্তু দেখুন এই বাঁধটিতে কোনো কাজ করা হয়নি। এই যে সবুজ দুর্ভাগাস, এই সবুজ দুর্ভাগাস প্রমাণ করে এখানে কোনো কাজের আঁচড় লাগানো হয়নি, এখান দিয়ে কোনো কাজ করা হয়নি, এবং কোনো কাজ না করার পরেও এই বাঁধটি কিন্তু টিকে গেছে। কিন্তু যে সমস্ত বাঁধে একান্তই কাজ করার প্রয়োজন ছিল, সেই বাঁধগুলোতে মোটেও কাজ করা হয়নি, এবং সেই উঁচুকরণের কাজটি, সংস্কারের কাজটি, মেরামতের কাজটি না করায় সেই বাঁধগুলো ভেঙে গেছে, এবং বাঁধগুলো ভেঙে যাওয়ায় সেখানকার ফসল পানিতে তলিয়ে গেছে। আজ বৈশাখ মাসের 11 তারিখ, আজও এই যে দেখুন হাওরের ফসল, এই যে হাওরে যে ধান, এখনো ধান কিন্তু অনেকটা আদা কাঁচা আদা পাকা, তবুও এগুলো মোটামুটি কাটার উপযোগী হয়েছে, এবং কৃষকরা এখানে কিন্তু দিনরাত পরিশ্রম করে ধান কেটে নিয়ে যাচ্ছে। এই বৈশাখ মাসের 11 তারিখ বা বৈশাখ মাসের 15 তারিখ পর্যন্ত যদি পানিকে ঠেকিয়ে রাখা যায়, তাহলে কিন্তু হাওরের ফসল রক্ষা করা সম্ভব। কিন্তু এবছর দেখা গেছে অনেক আগেই হাওরের বাঁধগুলো ঠিক মতো না করায় এই সমস্যা তৈরি হয়েছে। আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শনির হাওরের পিআইসি বা যার গাফিলতির কারণে ভেঙেছে তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে, কিন্তু এই শনির হাওর সহ অপর হাওরের অনেক পিআইসি বাধিত ভেঙে গেছে, অনেক বাঁধ সংস্কার করা হয়নি, সুতরাং তাদের বিরুদ্ধে মামলা হবে না কেন? এবং এই সমস্ত কাজের তদারকিতে পানি উন্নয়ন বোর্ডের যে সমস্ত কর্মকর্তারা ছিল, বিশেষ করে সুনামগঞ্জ পৌর বিভাগের জন্য নির্বাহী প্রকৌশলী, তার যে স্বেচ্ছাচারিতা সেটা এই এলাকার সকলেই জানে। সব মানুষ এখানে আসলেই সাক্ষী দেবে সে কতটা স্বেচ্ছাচারিতা এখানে করেছে এবং কি পরিমাণ দুর্নীতি করেছে। দুর্নীতির পাকে আকণ্ঠ নিমজ্জিত হওয়ার কারণে এবার বর্ষায় এই হাওরগুলো তলিয়েছে, এবং তার কোনো প্রতিকার এই এলাকার মানুষজন পায়নি। তারা জানে না কবে তার প্রতিকার পাবে, এবং এই প্রতিকার তারা যদি না পায়, ভবিষ্যতে এই ধরনের কর্মকর্তারা একই ধরনের দুর্নীতি বারবার করবে। সুপ্রিয় দর্শক, এটা মাটিয়ান হাওরের শয়তানখালী পিআইসি। এই যে পিআইসিটি, এটি মোটামুটি ভালোভাবে করা হয়েছে, এবং সে কারণেই এই পিআইসিটি এখনো অক্ষত আছে। কিন্তু এই পিআইসিটি নিচ দিয়ে এই যে গর্ত হয়েছে, এবং সেখান দিয়ে পানির স্রোত বের হয়েছে, এবং স্থানীয় অধিবাসীরা জানিয়েছে এভাবেই ছোট্ট একটি গর্তের মধ্য দিয়ে প্রথম পিআইসিটি ভাঙা শুরু হয়, এবং এই পিআইসির গর্ত দিয়ে যেভাবে পানি বের হচ্ছে, তাতে এটা যদি এই বেলার মধ্যে মেরামত করা না হয়, তাহলে আজ সন্ধ্যা নাগাদ এই পিআইসিটিও ভেঙে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ড প্রায়ই বলে যে আমরা সারাক্ষণ মাঠ পর্যায়ে থাকি। তারা যদি সত্যিকার অর্থেই সারাক্ষণ মাঠ পর্যায়ে থাকে, তাহলে এই যে বাঁধটি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে সকলেই দেখছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড দেখছে না। এই বাঁধটি এখনই যদি সামান্য কিছু, পয়সাও লাগবে না, টাকাও লাগবে না, লাগবে শুধু একটু আন্তরিকতা। এই আন্তরিকতার সাথে এই বাঁধটি যদি একটু মেরামত করে দেওয়া হয়, তাহলে এই যে লাখ লাখ টন ধান এই যে মাটিয়ান হাওরে এখনো পড়ে আছে, এটা কিন্তু রক্ষা করা সম্ভব। কিন্তু কে শোনে কার কথা? এখানে আসার ব্যাপারে কারো কোনো কথা নেই, সকলেই টেলিফোনে বড় বড় কথা বলে বেড়াচ্ছে যে আমরা সবকিছু সাফল্যের সাথে করছি, আমরা দিন রাত খেটে পড়ছি, কিন্তু কোথায় তারা? আমরা তো হাওরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তাদের টিকিটই পর্যন্ত দেখা পেলেনি। বাঁধ ভেঙে যাওয়ায় ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আমাদের সাথে কথা বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষ্ণচন্দ্র হোর। তিনি আমাদেরকে বলেন, মোট আমাদের
ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয় 28,000 হেক্টর। আক্রান্ত জমির পরিমাণ ছিল 78,639 হেক্টর। এটা উৎপাদিত যে আমরা চাউল পেতাম সেই চাউলের পরিমাণ 93,837 মেট্রিক টন এবং মূল্যে যা দাঁড়াবে 297,44 লক্ষ টাকা। কৃষক এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে 1,23,000 কৃষক এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ ক্ষতি হয়েছে আমাদের শনির হাওর, এটা হলো তাহারপুরে এবং বিশম্বরপুরের কচ্চার হাওর এবং ধর্মপাশার 2-1টা হাওর এবং জগন্নাথপুরের নলুয়ার হাওর, পাশাপাশি অন্যান্য হাওরেও আমাদের ক্ষতি হয়। পাউবোর সিলেট জোনের প্রধান প্রকৌশলী আব্দুল হাই হাওরের সমস্যা সমাধানে নানা পরিকল্পনার কথা বলেছেন। তার এই ভাবনাগুলো বাস্তবায়ন হলে হাওরের সমস্যা অনেকটাই সমাধান হবে বলে আমরা মনে করি। তিনি আমাদেরকে বলেন, আমরা সুনামগঞ্জ জেলাতে মোট 36টি হাওরে 234টি পিএসসি এর মাধ্যমে প্রায় 1200টি ভাঙ্গন বন্ধ করার কার্যক্রম গ্রহণ করেছিলাম এবং এই কাজ সুষ্ঠুভাবে আমরা বাস্তবায়ন করতে গিয়ে কোনো কোনো জায়গায় আমাদের ত্রুটি হয়েছে এবং আমাদের লোকেরও কিছু ত্রুটি হয়েছে, পিএসসি সদস্য হয়েছিল এবং তার জন্য আমি কিছু কিছু বাদে কিছু হাওরে আমাদের পানে প্রবেশ করেছিল এবং সেই ত্রুটিগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করতেছি। যারা দায়ী আমার কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমি সংশ্লিষ্ট প্রকৌশলীকে দায়িত্ব দিয়েছি, যারা দায়ী তাদের নির্ধারণ করে এবং তাদের পিছনে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন যে লেবারের ক্রাইসিস, আমাদের ধান যে হারভেস্টিং এর জন্য যে শ্রমিকের প্রয়োজন হয় সেটা অনেক ক্রাইসিস আমি দেখেছি এবং মাঠ পর্যায়ে আজকে আমি দেখলাম, লোকজনকে জিজ্ঞাসা করলাম এবং তাদের লেবার পাওয়া যাচ্ছে না, শ্রমিক পাওয়া যাচ্ছে। এর জন্য আমাদেরকে হারভেস্টিং ওয়ার্কটা করা অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি আমাদের হাওরের মাঝখানে যে এই ফসলগুলো আপনার পরিবহন করে নিয়ে আসবে তার কোনো রাস্তা নেই। আমরা সাবমার্সিবল রাস্তা যেটাকে আমরা এলজিডি একটা জায়গায় করেছি, আমরা দেখেছি সাবমার্সিবল পাইপলাইন তারা করেছে, এই রাস্তা অনেক উপকার। এই রাস্তাটা প্রতিটা হাওরেই আমাদের প্রয়োজন এবং তার সঙ্গে আমাদের যে হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড বিভিন্ন স্টাডি করতেছে, এইখান থেকে আমরা যদি এই প্রকল্প হারভেস্টিং এর জন্য আমরা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের কৃষকদের এলাকার কৃষকদের অনেক উপকার হবে। এর পাশাপাশি আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো যে হাওর অঞ্চলের যে নদীগুলো আছে, বিশেষ করে রক্তি, যদুঘাটা, ওল বলাই, আমি 2টা নদী আজকে ঘুরে আসছি, ওল সুরমা এটাও আমি ঘুরে আসছি। এই নদীগুলো ভরাট হয়ে গেছে। এই নদীগুলা সত্যি কথা নদীগুলা আপনাদের ড্রেজিং করা অত্যন্ত প্রয়োজন এবং নদীর বেড অনেক হাই উঁচু হয়ে যাওয়াতে যখন আবার মনে পানি আসে এই পানিগুলো সরাসরি নিষ্কাশন হতে পারে না এবং স্থানীয়ভাবে হেডা হয়ে আপনার হাওরের রাত 2 দিকে বাইরে নদীর এটা চাপের সৃষ্টি করে। এটা একটা বড় একটা কারণ এবং আমরা এই ব্যাপারে একটা প্রকল্প নিয়েছি, আমার চলমান প্রকল্প আছে আমাদের সরকার এবং মন্ত্রণালয় থেকে। এটা আমরা সর্বোত্তম চেষ্টা করি যত দ্রুত সম্ভব আমরা এই নদীগুলো যদি ড্রেজিং করে দিতে পারি, তাহলে আমাদের হাওরের নিষ্কাশনের যে সমস্যাটা আছে, জলাবদ্ধতা, সেটাও কমে যাবে। এই বিষয়ে আমরা সর্বাধিকভাবে তৎপর আছি। আশা করি আমাদের এইবার যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে সেই বিষয়গুলো আমরা মাথায় রেখে আমরা আগামীতে যাতে আমাদের এই ত্রুটি বিচ্যুতি নিরসন করা যায় এবং হাওর অঞ্চলের যেন হাওরের কৃষকগণ তাদের যে কষ্টে অর্জিত ফসল, সেই ফসল যেন সম্পূর্ণভাবে 100% তাদের ঘরে তুলে সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো। হাওরের সমস্যা নিয়ে আমরা কথা বলি সিলেটের সম্মানিত বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিনের সাথে। তিনি আমাদেরকে বলেন, অনেক হাওর প্লাবিত হয়েছে এবং তাতে কিছু ফসল হানি হয়েছে। এখানে কিছু কিছু ক্ষেত্রে নিয়োজিত ঠিকাদার ঠিক মতো কাজ করেনি। তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য আমাদের পক্ষ থেকে ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে, মাননীয় মন্ত্রীকে এটি অভিহিত করা হয়েছে এবং মাননীয় সচিব মহোদয়কে অভিহিত করা হয়েছে। সরকারি তরফে এ ব্যাপারে অত্যন্ত সচেতন পদক্ষেপ হচ্ছে। তারা সবাই নিজের পক্ষ থেকে যেটুকু করার সেটুকু করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমাদের দিক থেকেও আমরা এ ব্যাপারে সচেতন আছি। যারা কাজ করতে গাফিলতি করেছে তাদেরকে যথাযথ জবাবদিহিতা আওতায় আনা হবে, এটি সরকারি তরফে আমরা নিশ্চিত করতে পারি।
হাওরের মূল সমস্যা পিআইসি নয়, বরং পিসি। দরপত্র আহ্বানের পর থেকে এই পিসির মাত্রা কত হবে তা নিয়ে দরদাম চলে অনেকটা নিলামের মতো। পাউবোর সুনামগঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই পিসি গ্রহণ করেছেন অবিশ্বাস্য মাত্রায়, যা এলাকার লোকজন এবং দায়িত্বশীল ঠিকাদারদের সাথে কথা বললেই জানা যায়। এই পিসি নির্ধারণে বিলম্ব হয়, স্বাভাবিকভাবেই দরপত্র আহ্বানের কার্যাদেশ প্রদান এবং কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। ফলে বাঁধ উঁচুকরণ কাজ মাঠে মারা গেছে। স্বাভাবিকভাবেই পানি বৃদ্ধির সূচনাতেই অনেকগুলো হাওরের বাঁধ ভেঙে গেছে, তলিয়ে গেছে সোনালী ফসল। আমরা মনে করি যাদের দুর্নীতি, অনিয়ম ও গাফিলতির কারণে হাওরের ফসল বিনষ্ট হয়েছে তাদের বিরুদ্ধে শুধু বিভাগীয় মামলা দায়ের করলেই চলবে না, বরং ফৌজদারি কার্যবিধির আওতায় নিয়মিত মামলা দায়ের করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। হাওরের ফসল তলিয়ে যাওয়ার সময় তড়িঘড়ি করে যে ফসল কাটা হয় সেগুলো মারাই করার জন্য প্রয়োজনীয় শুকনো জায়গা থাকে না। এই সমস্যা দূরীকরণে প্রতিটি হাওরে প্রয়োজনীয় সংখ্যক হারভেস্টিং ইয়ার্ড বা মারাই মাঠ করা যেতে পারে। অপরদিকে হাওরের বিদ্যমান বিলগুলো পলি পরে ভরাট হয়ে যাচ্ছে। বিলগুলো কাটলে একদিকে তা যেমন বৃষ্টির পানির উৎপাত বন্ধ করবে, তেমনি বিলের মাটি দিয়েই হারভেস্টিং ইয়ার্ড করা যেতে পারে। সুনামগঞ্জের হাওরের বৌলাই, যদুকাটা এবং রক্তি নদীর রিভার বেড ইতিমধ্যেই পলি পরে ভরাট হয়ে গেছে। এই নদীগুলোতে দ্রুত ড্রেজিং করা দরকার। পাউবো এই নদীগুলো খননে একটি প্রকল্প গ্রহণ করেছে, কিন্তু তা বাস্তবায়নে অযথা সময় ক্ষেপণ করা হচ্ছে। এই নদীগুলো কেটে দিলে নদীতে পানির প্রবাহ যথাযথ হলে হাওরের বাঁধ ভাঙবে না। হাওরে বর্তমানে বিভিন্ন জাতের ধান চাষ হয়ে থাকে, সে কারণে বৈশাখ মাসের 10 তারিখ থেকে জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ পর্যন্ত ধান কাটার মৌসুম চলে। অপরদিকে বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে আগাম বন্যা ধেয়ে আসে হাওরে। এই সমস্যার সমাধানে হাওরে আগাম জাতের ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে হবে, যাতে চৈত্র মাসে ধান কাটা শেষ হয়। তবে যদি হাওরের বাঁধ সংস্কার এবং পিআইসি বাঁধ নির্মাণ মার্চ মাসের প্রথম সপ্তাহে শেষ না করা যায়, তাহলে বিপর্যয় নেমে আসবে বারবার। সুতরাং যথাসময়ে বাঁধ সংস্কার এবং পিআইসি বাঁধ নির্মাণে উচ্চ পর্যায়ের মনিটরিং জোরদার এবং দুর্নীতি দূরীকরণে দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। সুপ্রিয় দর্শক, শনির হাওরের কপালে শনি লেগেছে এই আলমখালীতে। এই যে আলমখালী, এই আলমখালীতে দেখুন এই যে বেরি বাঁধটি ভেঙে গেছে এবং এইখানে যে পিআইসি বাঁধটি করা হয়েছিল, স্থানীয়দের অভিযোগ এই পিআইসি বাঁধটির গোড়া থেকেই মাটি কেটে তারপরে এই পিআইসি বাঁধটি করা হয়েছিল এবং এখানে এই বাঁধটি ভেঙে যেতে পারে এ কথা স্থানীয় লোকজন বারবার পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছে এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে জানিয়েছে এবং তারা দাবি করেছিল বারবার যে এই যে পিআইসি বাঁধটি, এই পিআইসি বাঁধটির দুদিকে যাতে বাঁশ দিয়ে পাইলিং দেওয়া হয়, কিন্তু সে বাঁশ দিয়ে পাইলিংও তারা করেনি এবং এই পিআইসি বাঁধটিকে শক্তিশালী করেনি। শুধু সামান্য অর্থের লোভে এই পিআইসি বাঁধটিকে শক্তিশালী করে না করায় এই যে বিশাল শনির হাওর, যা কোনোদিন ডুবে না, তা এবছর ডুবে গেছে। এ বিচার স্থানীয় কৃষকরা কার কাছে চাইবে, কার কাছে জানাবে ফরিয়াদ? সুপ্রিয় দর্শক, এই শনির হাওর এখন বিরাট এক দরিয়া, বিরাট এক সাগর। এখানে সোনালী ধানগুলো এখন পানির নিচে তলিয়ে গেছে, সেই সাথে পুড়েছে এখানকার কৃষকের কপাল। এখানকার কৃষকরা সারা বছর কি খাবে? তারা একদিকে তাদের উৎপাদিত ধানের চাল খেয়ে বাঁচে, পাশাপাশি তারা ধান বিক্রি করে অন্যান্য তৈজসপত্র কিনে তাদের সারা বছরের আর্থিক যে সক্ষমতা সেটাও ধানের উপরে, সেই ধান তাদের পানির নিচে। সুপ্রিয় দর্শক, এই এলাকার কৃষকগণ আমাদের কাছে অত্যন্ত কষ্ট ভরা মন নিয়ে প্রশ্ন করেছে, তারা কি পানি খেয়ে বাঁচবে? আমি নির্বাক হয়ে গেছি, আমি কোনো জবাব দিতে পারিনি। আর জবাব দিতে পারিনি বলেই যেখানে এরকম অপকর্ম হয়েছে সেই ঘটনাস্থল থেকেই আবেগ গণমন নিয়ে ঢাকায় ফিরে যাচ্ছি, সেই আশাবাদ নিয়ে হয়তো এর কোনো প্রতিকার হবে।